তুই এখনো এভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছিস? নিচে সব শুরু হয়ে গেছে, তুই কি রেডি হবি না? রিদি নিজের ভেতরের হাহাকারটুকু আড়াল করতে একটা ম্লান হাসি ঠোঁটে ঝুলিয়ে শুভ্রাকে ভালো করে দেখল। শুভ্রার হলুদ সবুজ শাড়ি আর ফুলের গয়নায় তাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। রিদি দীর্ঘশ্বাস চেপে বলল, আমি তো রেডি হয়েছি রে, তোকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে দেখতে। শুভ্রা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। সে নিজের চোখ দুটো বড় বড় করে রিদিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে প্রায় চেঁচিয়ে উঠল, রেডি হয়েছিস মানে? তোর কি মাথা সত্যি পাগল হয়ে গেছে? এই গায়ে হলুদে কেউ এমন ম্যারম্যারে নেভি ব্লু গাউন পরে? পাগল লাগে তুই? রিদি নিজেকে শান্ত রেখে খুব নিচু গলায় বলল, আরে না, আসলে আজ আমার কেন জানি একদমই সাজতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম এভাবে সাদাসিধে ভাবে চলে যাই। শুভ্রা কোনো অজুহাত শোনার পাত্রীই নয়। সে ঝড়ের বেগে এগিয়ে এসে রিদির হাত খপ করে ধরে ফেলল। জেদি গলায় বলল, উহু, আমরা পরমু শাড়ি আর তুই পরবি গাউন, তা আমরা কিছুতেই হতে দিমু না। আমরা যেহেতু শাড়ি পরেছি, তোকেও শাড়ি পরতে হবে, এইটাই ফাইনাল কথা। রিদি কিছু একটা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে চাইল, কিন্তু তার আগে শুভ্রা তাকে হেঁচকা টানে রুম থেকে বের করে করিডোরে এসে চিল্লিয়ে চিল্লিয়ে মিহি আর পাখিদের ডাক দিল। রিদির ওই সাদামাটা রূপ দেখে মিহি আর পাখিও যেন ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই মিলে রিদিকে ঘিরে ধরল। রিদি বারবার বলছে যে সে শাড়ি পরবে না, কিন্তু কে শোনে কার কথা? তারা জোর করে টেনে হিঁচড়েই রিদিকে সাজানো রুমে নিয়ে গেল। আসলে মুহূর্তটা এমনই, যখন কাজিনরা সবাই নানি বাড়ি এক হয়, তখন কে কি পরবে আর কে সাজবে না তাকে জোর করে সাজিয়ে নিজের মতো করে তোলাটাই তো কাজিনদের আসল পরিচয়। রিদিকে এক প্রকার জবরদস্তি করেই সবাই মিলে শাড়ি পরিয়ে দিল। অনেক যত্ন করে তারা রিদির অগোছালো রূপটাকে নিখুঁতভাবে সাজালো। রিদির সারা শরীর তাজা গেঁদা আর গোলাপ ফুলের গয়নায় একদম মুড়ে দেওয়া হলো। পার্লারের মহিলা যখন গাঢ় মেকআপ করতে চাইলেন, রিদি চোখ ভর্তি জল নিয়ে মিনতি করল যেন তাকে বেশি গর্জিয়াস সাজানো না হয়। রিদির করুণ মুখ দেখে আর্টিস্ট খুব হালকা সাজের এক মায়াবী ছোঁয়া দিলেন তার মুখে। চুলগুলো ব্রাশ করে আলগাভাবে ফুলিয়ে তুলে গেঁদা আর গোলাপ ফুলের মাঝখানে 3 পরতের একটা টিকলি বসিয়ে দিলেন। সবটুকু সাজ শেষ হওয়ার পর যখন রিদি সবার সামনে দাঁড়ালো, সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জাস্ট হাঁ হয়ে গেল। সাদা ধবধবে ফর্সা শরীরে সবুজ পাড়ের গাঢ় হলুদ শাড়ি, তাতে লাল তাজা গোলাপ আর গেঁদা ফুলের মালায় রিদিকে যেন স্বর্গের কোনো এক চ্যুত অপ্সরা মনে হচ্ছে। তার মায়াবী চোখের বিষণ্ণতা সেই রূপকে যেন আরও অপার্থিব করে তুলেছে। শুভ্রা তো উত্তেজনায় চিৎকার করে উঠল, ওয়াও রিদি, আমি জাস্ট হয়ে গেছি। আজ তোর ওপর থেকে আমিই চোখ ফেরাতে পারছি না রে, বিশ্বাস কর। যদি আমি ছেলে হইতাম তবে এক্ষুনি তোরে কাজী ডেকে বিয়ে করে ফেলতাম। শুভ্রার এমন সরাসরি প্রশংসায় রিদি লজ্জায় আর অস্বস্তিতে নুইয়ে পড়ল। জীবনের এই প্রথম সে শাড়ি পরল। এর আগে কখনো তার এই অঙ্গে শাড়ি ওঠেনি। রিদি ম্লান চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখল আয়নায় এক অচেনা রাজকন্যা তার দিকে তাকিয়ে আছে। সুন্দর, সত্যি অনেক সুন্দর লাগছে তাকে। কিন্তু এই সৌন্দর্য রিদির চোখে ধরা পড়ছে না। পড়বেই বা কী করে? যার আত্মার ভেতরটা পুড়ে ছাই হয়ে গেছে, তার কাছে বাইরের এই উজ্জ্বল রঙগুলো আজ বড় বেশি বেমানান। এই অপরূপ সাজ তার কাছে আজ নীল বিষের মতো মনে হচ্ছে। রিদিকে মাঝখানে রেখে পাহারা দেওয়ার মতো করে শুভ্রা, মিহি আর পাখি বাইরে নিয়ে আসলো। বাইরে পা রাখতেই উৎসবের চড়া আলোয় রিদি যেন আরও বেশি ফুটে উঠল। সেখানে উপস্থিত অনেক ছেলের চোখ মুহূর্তেই স্থির হয়ে আটকে গেল রিদির উপর। তারা মুগ্ধ হয়ে রিদিকে দেখছে আর একে অপরের কানে কানে কি যেন বলছে। রিদির প্রতিটা পদক্ষেপ যেন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শুভ্রা আর বাকিরা সবাই তখন সেলফি তোলা আর হাসি ঠাট্টায় ভীষণ ব্যস্ত, কিন্তু রিদির কাছে ওই অচেনা ছেলেদের লোলুপ চাহনিগুলো তীরের মতো বিঁধছে। সে ভীষণ অস্বস্তি আর বিরক্তি অনুভব করতে লাগল। এক মুহূর্ত সেখানে থাকা তার কাছে অসহ্য হয়ে উঠল। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি বড় বড় পা ফেলে ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। রিদিকে দেখে সাহেরা চৌধুরী মুগ্ধ চোখে চেয়ে রইলেন। তার চোখে মুখে একরাশ মমতা ঝরে পড়ল। তিনি আলতো করে রিদির চিবুক ছুঁয়ে বললেন, বাহ, আমার রিদিমাকে তো আজ বড্ড সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে রে। রিদি ম্লান মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ তাগাদা দিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। তার চোখে মুখে কিছুটা অস্থিরতা। তিনি ঘড়ির দিকে তাকিয়ে সাহেরা চৌধুরীকে বললেন, কি গো সাহেরা, শুভ্র কই?
নেহাদের বাড়ি থেকে তো মেহমানরা চলেই আসলো। তোমার ছেলের কি এখনো রুম থেকে বের হওয়ার সময় হয়নি? ওকে নিচে আসতে বলো। সাহেরা চৌধুরী কপালে হাত দিয়ে আঁতকে উঠলেন, ব্যস্ত গলায় বললেন, ও মা, তাই তো, আমিও না। ছেলেটা আমার একটু আগেই কফি চেয়েছিল, আমি মেহমান সামলাতে গিয়ে একদম ভুলেই গিয়েছিলাম। ও তো না পেলে রেগে আগুন হয়ে যাবে। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা রিদির দিকে ফিরলেন, এক প্রকার অনুরোধের সুরে বললেন, রিদি, তুই একটু যা তো মা, গিয়ে তোর ভাইয়াকে ডাক দিয়ে নিচে নিয়ে আয়। আমি চট করে কফিটা বসিয়ে দিই। ছেলেটা আমার কফি না পেয়ে এতক্ষণে বোধহয় রাগে বোম হয়ে আছে। সাহেরা চৌধুরী আর উত্তরের অপেক্ষা করলেন না, এক প্রকার দৌড়েই রান্নাঘরের দিকে চলে গেলেন। হৃদির বুকের ভেতরটা তখন তীব্র এক অজানা আশঙ্কায় ধড়ফড় করতে শুরু করেছে। প্রথমবার শাড়ি পরা, তার উপর এমন সাজ, এই অবস্থায় শুভ্রের সামনে যাবে, সে তো লজ্জায় একদম কুকড়ে যাবে। কিন্তু সাহেরা চৌধুরীর কথা সে কোনোদিন অমান্য করতে পারেনি, তাই বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে খুব ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করল। শুভ্রের রুমের দরজার সামনে আসতেই হৃদির পা দুটো থরথর করে কাঁপতে লাগল। তার মনে হচ্ছে হার্টবিট যেন কোনো এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। হৃদি কাঁপা কাঁপা হাত দিয়ে দরজায় সামান্য একটু ধাক্কা দিতেই সেটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। দরজাটা আটকানো ছিল না, শুধু ভিড়ানো ছিল। হৃদি অতি সন্তর্পণে চোরের মতো পা ফেলে রুমে প্রবেশ করল। রুমের পরিবেশটা একদম নিস্তব্ধ, গম্ভীর, ঠিক শুভ্রের ব্যক্তিত্বের মতো। কিন্তু শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি সারা ঘরে চোখ বোলালো, কোথাও কেউ নেই। হঠাৎ হৃদি ভাবল শুভ্র হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে পা বাড়াতে যাবে, ঠিক তখনই বিছানার এক কোণায় পড়ে থাকা শুভ্রের ফোনটা গান গেয়ে উঠল। সেই নিস্তব্ধ ঘরে ফোনের রিংটোনটা যেন বোমার মতো ফাটল। হৃদির কলিজাটা একবার ধক করে উঠল। সে হকচকিয়ে ফোনের দিকে তাকালো। ডিসপ্লেতে কারো নাম ভাসছে, আর ফোনের রিংটোনে ইমরানের সেই মায়াবী গানটা বাজছে। হৃদি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন এক জীবন্ত পাথরে পরিণত হল। শুভ্রের মতো একজন কাঠখোট্টা গম্ভীর মানুষের ফোনে এমন রোম্যান্টিক রিংটোন! হৃদি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ইমরানের দরাজ গলার ওই সুরটা পুরো রুমে গমগম করছে, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। হৃদির মনে হচ্ছে এই গানের প্রতিটি কথা যেন শুভ্র স্বয়ং তার কানের কাছে এসে বলছে। সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে সেই গানের রেশটুকু অনুভব করতে লাগল। হৃদি যেন এই রোম্যান্টিক গানের আবেশে মোহগ্রস্ত হয়ে এক মুহূর্তের জন্য যেন সব ভুলে গেল। কিন্তু সেই ঘোর বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ কারো ভারী আর গম্ভীর পায়ের আওয়াজে পুরো ঘরটা যেন থমকে গেল। সেই চেনা অথচ গম্ভীর পদশব্দটা কানে পৌঁছাতে হৃদির শরীরের ভেতর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। হৃদি খুব ধীরে ধীরে তার ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো, আর তাকানো মাত্রই তার আত্মাটা এক পলকে ছ্যাত করে উঠল। মুহূর্তেই মনে হলো বড় বড় বক্সগুলো বুঝি আর বাইরে বাজছে না, ওগুলো এখন সরাসরি হৃদির বুকের ভেতর আছড়ে পড়ছে। বুকের ধড়ফড়ানিটা এতই তীব্র আর উচ্চ শব্দে হচ্ছে যে হৃদির মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও বোধহয় তার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন স্পষ্ট শুনতে পাচ্ছে। হৃদি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখের মণি কাঁপছে, ঠোঁট দুটো ভয়ে আর বিস্ময়ে সামান্য ফাঁকা হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন হৃদির অস্তিত্বকে ভেদ করে চলে যাচ্ছে। এই মানুষটি সামনে আসলেই যেন তার আগমনে হৃদির সারা পৃথিবীটাই ওলটপালট হয়ে যায়। দরজায় হেলান দিয়ে দুই হাত বুকের ওপর ভাঁজ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুভ্র। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন সামনে দাঁড়িয়ে থাকা অপ্সরার দিকে। হৃদি শুভ্রকে দেখা মাত্রই তড়িৎ বেগে নিজের মাথা নিচু করে ফেলল। শুভ্রের সেই গভীর চাহনি হৃদির সারা বুকে যেন প্রলয়ঙ্করী সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে দিল। হৃদি নিজের অস্তিত্বকে ছোট করে নিতে চাইল। সে অনেক কষ্টে নিজের ভেতরে জমে থাকা সবটুকু সাহস জড়ো করে শুভ্রে দমের মাঝখানে এসে দাঁড়াল। তারপর ভাঙা আর কাঁপা গলায় কোনো মতে বলল, ওই আসলে ভাইয়া, মামি আপনাকে ডাকছে, নিচে আসেন রেডি হয়ে, নাহলে মামা রেগে যাবে আবার। কিন্তু শুভ্রের মুখে কোনো কথা নেই, তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে এক অদ্ভুত সম্মোহনী চোখে হৃদির দিকে এক পলকে তাকিয়ে আছে। শুভ্রের এই অবিচল আর নিঃশব্দ দৃষ্টির তীব্রতায় হৃদি ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করল। তার মনে হচ্ছে ঘরের বাতাসটুকুও বুঝি কেউ শুষে নিয়েছে। হৃদি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙুলগুলো কচলাতে কচলাতে খুব মিনমিন করে বলল, ভাইয়া, এভাবে তাকিয়ে কি দেখছেন?
শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হৃদির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে সরাসরি তাকাল। তারপর এক অদ্ভুত ভারী আর গহীন গলায় বলল, তোকে। হৃদি ঠিক যেন হাই ভোল্টেজ বিদ্যুৎ শটের মতো চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে? মানে কি দেখছেন? শুভ্র এবার নিজের সেই ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়াল। তারপর 2 হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদিল আপাদমস্তক একবার অবজ্ঞার দৃষ্টিতে দেখে নিয়ে সরাসরি বলল, দেখছি তোকে। শাড়িতে ঠিক কার মতো লাগছে, কাওয়া নাকি জ্যাবরার মতো? হৃদির চোখ যেন কপালে উঠে গেল। অপমানে আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, কি? আমাকে কাউয়ার জেব্রার মতো লাগছে? তার থেকেও খারাপ। যে আমার মুখে বললে আমার মুখও খারাপ হয়ে যাবে। এই, তোকে শাড়ি পরতে কে বলেছে রে? ইটস টোটালি ডিসগাস্টিং। হৃদি মাথাটা একদম নিচু করে ফেলল। অভিমানে আর অপমানে তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতে বলল, কেউ বলেনি, আমি আমি নিজে থেকেই পড়েছি। আদারওয়াইজ তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি। বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবে না তুই। লেট দ্যাট বি রিমেম্বার্ড। শেষের কথাগুলো একদম কড়া ধমকের সুরে বলে শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। শুভ্রের ওই ধমকে হৃদি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি শুভ্র তাকে এভাবে এতটা অপমান করবে। তার মানে সে শুভ্রের চোখে একটুও সুন্দর না। নিচে শুভ্রা আর বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যটা শুভ্রের চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া আর কিছুই নয়। হৃদির বুকটা হাহাকারে দুমড়ে মুচড়ে উঠল। অপমানে আর তীব্র যন্ত্রণায় সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পেল না। চোখের নোনা জল গাল বেয়ে নামার আগেই সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগল, কোনোদিন শাড়ি কেন চাইবো এই চেহারা নিয়ে আপনার সামনেই যেন না পড়ি আমি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকেই রাগে গজগজ করতে করতে নিজের টি শার্টটা খুলে এক কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে গিয়ে দাঁড়াল। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্করের নিখুঁত হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। শাওয়ারের ধারালো পানির ঝাপটা তার চওড়া কাঁধ আর সুঠাম পিঠের ওপর আছড়ে পড়ছে। দীর্ঘদিনের জিম করা সেই কঠিন শরীরে পানির বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তার বুকের সুগঠিত পেশি আর 6 প্যাক অ্যাবসগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পৌরুষদীপ্ত আকর্ষণ তৈরি করেছে। হাতের পেশিবহুল বাইসেপসগুলোর রাগে আর উত্তেজনায় ফুলে আছে, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে গায়ের নীলাভসিরা। যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বৃদ্ধংশী লুকটাই যথেষ্ট। শুভ্র 2 হাতে নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করল। কিন্তু মুহূর্তেই সেই ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে ফেলল। বুকটা কামার শালের মতো ওঠানামা করছে। শাওয়ারের পানি তার ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরে হাত দিয়ে ফোঁস ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়লাতে লাগল। হঠাৎ আবার আয়নার দিকে তাকিয়ে মাথার চুলগুলো অবাধ্যভাবে মুঠো করে ধরে বিড়বিড় করে বলে উঠল, অপসরা, অপসরা। শি লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান অপসরা। গায়ে হলুদের সেই রমরমা উৎসবের মাঝেও হৃদিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের নিজের আনন্দ আর ব্যস্ততায় এতই মগ্ন যে হৃদির অনুপস্থিতিটা কারোর চোখে ওভাবে ধরা পড়ল না। সবাই হয়তো ভাবছে হৃদি আশেপাশে কোথাও আছে, কিন্তু সবথেকে অবাক করা বিষয় হল খোদ শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারোর সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নেহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নেহার সাথে দেখা করতে গেছে। নেহাও নাকি বাড়ি থেকে একই কথা বলে বেরিয়েছে। বিয়ের আধের মুহূর্তের এই লুকোচুরি দেখা করা নিয়ে 2 বাড়ির বড়রা খুব একটা উচ্চবাচ্য করলেন না। তারা বেশ প্রশ্রয়ের হাসি হাসলেন। শহরের এক অভিজাত রেস্টুরেন্টের নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা। শুভ্রের ঠিক পাশেই ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান। শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে। তার চোখের সেই শীতল চাউনি রেস্টুরেন্টের এসির বাতাসকেও যেন আরও হিমশীতল করে দিচ্ছে। নেহার মুখে এক চিলটে বাঁকা হাসি। সে কফিতে আয়েশি চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্রের চোখের দিকে তাকালো। তারপর ন্যাকামি মেশানো স্বরে বলল, উফ শুভ্র, এমন চুপ করে আছো কেন? হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে কেন?
আমি তো ভেবেছিলাম বিয়ের আগে তুমি আমাকে কোনো স্পেশাল সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এনে এভাবে মূর্তির মতো বসিয়ে রাখার মানে কি? শুভ্র এবার খুব শান্তভাবে নেহার দিকে তাকালো। তার চোখের মণি দুটো স্থির আর শীতল। সে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল। আমি তোমাকে বিয়ে করবো না নেহা। শুভ্রের এমন বিস্ফোরক মন্তব্যে নেহা একটুও বিচলিত হল না, বরং সে কোনো এক অশুভ তৃপ্তিতে নিজের চুলগুলো স্টাইল করে গুছিয়ে নিল। বেশ একটা অহংকারী আর বড়লোকি ভাব নিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই কথা এখন বলে আর কোনো লাভ নেই শুভ্র। কাল আমাদের বিয়ে, হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা সময়। তা কাল বিয়ে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। নেহা কফির কাপটা টেবিলে রেখে বাঁকা হেসে বলল, হয়ে যাবে, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে। কিন্তু নেহা, আমি যদি বলি বিয়েটা হবে না, এনি চান্স? নেহা একটুও ঘাবড়াল না। সে কফির কাপটা সরিয়ে রেখে বেশ ধারালো গলায় বলল, তো তুমি আর তোমার পুরো পরিবার রাস্তায় নেমে পড়ার জন্য তৈরি হও। গেট রেডি ফর দ্যাট। নেহা, তোমার মনে হচ্ছে না তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো? ইজ দিস রিয়েলি কল্ড লাভ? নেহা শটান হয়ে বসে নির্লজ্জের মতো বলল, হ্যাঁ তো, শুধু ব্ল্যাকমেল কেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী। যদি গু খেতে বলা হয় তাহলে কি তুমি গই খাবে? উইল ইউ ডু দ্যাট? শুভ্রের সেই কুরুচিপূর্ণ কথা শেষ হতে না হতেই পাশে দাঁড়িয়ে থাকা ঈশান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। নেহা এবার অপমানে আর রাগে রি রি করে উঠল। সে অগ্নিদৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, হোয়াট দ্য হেল শুভ্র, তুমি কি আমার সাথে যোগ করছো? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? শুভ্র এবার নিজের সোফায় একদম আয়েশ করে হেলান দিয়ে বসল। তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। সে বরফ শীতল গলায় বলল, নেহা, আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। তুমি কি সোজা আঙুলে বিয়েটা ক্যান্সেল করবে, নাকি আমাকে আঙুল বাগাতে হবে? ডোন্ট পুশ মাই লিমিটস। নেহা এবার তাচ্ছিলের হাসি দিয়ে বলল, শুভ্র, তুমি কিন্তু বড্ড বেশি জেদ দেখিয়ে কথা বলছো আমার সাথে। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের কোম্পানি এখন আমাদের ডিলের ওপর টিকে আছে। আমরা যদি জাস্ট একটা সাইন দিয়ে ডিল ক্যান্সেল করে দিই, তবে তোমার পুরো পরিবারকে কাল রাস্তায় বসতে হবে। সেটা নিয়ে তোমার এক ফোঁটাও ভাবতে হবে না। আই ক্যান হ্যান্ডেল মাই ফ্যামিলি। এখন জাস্ট বলো, বিয়ে ক্যান্সেল করবে কিনা? নেহা জেদি গলায় শটান হয়ে বসে উত্তর দিল, একদম না। আমি চৌধুরী বাড়ি আর সাইফান শুভ্র চৌধুরীর ওয়াইফ হয়েই ছাড়ব। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। শুভ্র এবার আর কোনো তর্কে গেল না। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। সে কেবল এক পলক ঈশানের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ আর সাংকেতময় চাউনি দেখেই ঈশান বুঝে নিল বস এখন কি চাইছে। ঈশান এবার নিজের পকেট থেকে ফোন বের করে নেহার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য বস একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছে। যদি পারমিশন দেন তবে সারপ্রাইজটা আমি এখনই দেখাতে পারি। নেহা ভ্রু কুঁচকে অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? ঈশান এবার তার ফোনটা দ্রুত হাতে ঘেঁটে একটা ভিডিও প্লে করে সরাসরি নেহার চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো দেখা মাত্রই নেহার সারা শরীর এক নিমেষে বরফের মতো শীতল হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তের মধ্যে তার সাজানো মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, আর কপাল বেয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলো। তার ঠোঁট দুটো ভয়ে কাঁপতে শুরু করেছে। পরদিন সকালবেলা চৌধুরী বাড়ি যেন একটা জমজমাট মেলা। চারিদিকে সাজ সাজ রব আর মানুষের গুঞ্জন। সবাই যার যার পছন্দমতো দামি পোশাক পরে তৈরি হচ্ছে রাজকীয় বিয়েবাড়িতে যাওয়ার জন্য। হৃদিও তৈরি হয়েছে একদম সাদামাটাভাবে। সবার ভিড়ে নিজেকে মিশিয়ে নিয়েছে সে। তার ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সে নিজের মুখটাকে পাথরের মতো শান্ত রেখেছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে আজ বিয়েবাড়ি থেকে ফিরে সে কাঁদবে, অনেক কাঁদবে। ততক্ষণ কাঁদবে যতক্ষণ না বুকের এই চিনচিনানি ব্যথাটা একটু শান্ত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, যার বিয়ে সেই বরেরই কোনো পাত্তা নেই। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, অথচ শুভ্রর রুমের দরজা এখনও খোলেনি। সোহান চৌধুরী কয়েকবার গিয়ে দরজায় কড়া নেড়েছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। মেহমানরা সব রেডি, অনেকে তো গাড়িতে গিয়ে বসেও পড়েছে। বাড়ির আত্মীয় স্বজনরা হলরুমে বসে অপেক্ষা করছে। হৃদি, শুভ্রা, পাখি আর মিহিদের সাথে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। কারও মুখে কোনো কথা নেই। সোহান চৌধুরী হলরুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করছেন। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন। রাগে তার কপালটা কুঁচকে আছে। অনেকক্ষণ পর অবশেষে শুভ্র রুম থেকে বের হলো। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই শুভ্রা উত্তেজিত হয়ে চিল্লিয়ে উঠল, ওই তো ভাইয়া আসছে।
সবাই একযোগে সিঁড়ির দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই উপস্থিত সবাই যেন একটা বড়সড় শক খেল। যেখানে শুভ্রের পরনে থাকার কথা জমকালো শেরওয়ানি, সেখানে সে একটা সাদা ধবধবে সাধারণ শার্ট আর নীল ট্রাউজার পরে নামছে। চুলগুলো হালকা ভেজা, যা কিছুটা অবাধ্যভাবে তার কপালের ওপর লেপ্টে আছে। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, বরং এক অদ্ভুত আর রহস্যময় প্রশান্তি খেলা করছে। শুভ্র সোজা নিচে নেমে কারো দিকে এক পলকও না তাকিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসল। তারপর সাহিরা চৌধুরীর উদ্দেশ্যে খুব স্বাভাবিক গলায় বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। পুরো হলরুমে এক পিন পতন নীরবতে নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, আর বর এখন খেতে চাইছে, তাও আবার এই সাদামাটা পোশাকে। সাহেরা চৌধুরী কথা বাড়ালেন না। তিনি তড়িঘড়ি করে শুভ্রের সামনে খাবার বেড়ে দিলেন। শুভ্র যেন চারপাশের এই হাহাকার আর উত্তেজনা থেকে অনেক দূরে। সে বেশ আয়েশ করে নিঃশব্দে খেতে লাগল। এতক্ষণ সোহান চৌধুরী দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখলেও শুভ্রের এই চরম নির্লিপ্ততা দেখে তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি হন হন করে শুভ্রের পাশে এসে দাঁড়ালেন এবং কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বললেন, শুভ্র, তুই কি ছোট বাচ্চা যে তোকে বুঝিয়ে বলতে হবে বিয়ের দিন বরের কি করতে হয়? হোয়াট ইজ রং উইথ ইউ? আমরা সবাই যে এখানে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি, সেটা কি তোর চোখে পড়ে না? তোর আজ বিয়ে, আর তুই এত স্বাভাবিক আচরণ করছিস কিভাবে? বাবার এক নাগারে ধেয়ে আসা এতগুলো প্রশ্নের মুখেও শুভ্র একটুও ঘাবড়াল না। সে খুব ধীর স্থিরভাবে তার প্লেট থেকে এক লোকমা মুখে তুলে নিল। তারপর বাবার দিকে না তাকিয়েই অত্যন্ত শান্ত স্বরে বলল, আব্বু, আপনি তো শিখিয়েছেন খাওয়ার সময় কথা বলতে নেই। শুভ্রের এমন ঠান্ডা আর যুক্তিনির্ভর জবাবে সোহান চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি আবারও গর্জে উঠে বললেন, শুভ্র, তুই ভুলে যাচ্ছিস আজ তোর বিয়ে? শুভ্র এবার কোনো উত্তর দিল না। সে নির্বিকার চিত্তে খাবার চিবোতে লাগল। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সাহেরা চৌধুরী তাড়াতাড়ি সোহান চৌধুরীর কাছে এসে নরম সুরে বললেন, আপনি একটু শান্ত হন, ও খাওয়া শেষ করেই রেডি হতে যাচ্ছে। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তিনি চরম বিরক্তি নিয়ে সোফায় ধপ করে বসলেন। শুভ্র তখনও নিজের জগতেই আছে। চারপাশের এই হুলস্থুল যেন তাকে স্পর্শই করছে না। সে নিরুদ্বেগ চিত্তে খেয়ে যাচ্ছে। তুর্য শুভ্রের এমন অদ্ভুত আর অতি স্বাভাবিক আচরণ দেখে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সে বিড়ালের মতো টিপ টিপ পায়ে এগিয়ে এসে শুভ্রের একদম পাশে দাঁড়াল। তারপর ফিসফিস করে কিন্তু বেশ রসিয়ে বলল, সিরিয়াসলি ভাই, বিশ্বাস কর, জীবনে এমন কুল বর আমি আর একটাও দেখি নাই। তুই একমাত্র বর যে কিনা নিজের বিয়ের দিন দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমাস, আবার সবাইকে রেডি করিয়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখন আয়েশ করে লাঞ্চ করছিস। হ্যাভ সাম শেম ম্যান। শুভ্র এক পলক আর চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্রের সেই বরফ শীতল আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই তুর্য একদম চুপসে গেল। সে মনে মনে ভাবল, বাপ রে, এ তো জ্যাংতো যমরাজ। তুর্য আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সোহান চৌধুরীর বিরক্তি যখন চরমে, ঠিক তখনই তার পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তিনি ফোন বের করে স্ক্রিনে নম্বরটা দেখেই সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বললেন, এই যে খানবাড়ি থেকে ফোন এসেছে, নিশ্চয়ই তারা গেটে অপেক্ষা করছে। কিন্তু এদিকে তোমার গুণধর ছেলে এখানে যমরাজের মতো বসে বসে গিলছে, যেন আজ তার বিয়ে মায় অন্য কারো। কথাটা বলে তিনি কড়া মেজাজে কলটা রিসিভ করলেন। কিন্তু ফোনের ওপাশ থেকে নেহার বাবার নাইম খানের কোনো রাগী কণ্ঠ নয়, বরং অত্যন্ত অসহায় আর ভেঙে পড়া কণ্ঠ ভেসে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই সাহেব, কোন মুখে যে আপনাদের সামনে দাঁড়াবো তা ভেবে পাচ্ছি না। আসলে নেহা পালিয়ে গেছে। সে একটা চিঠি লিখে জানিয়ে গেছে যে সে অন্য কাউকে ভালোবাসে। শুভ্রকে সে বিয়ে করতে পারবে না। আই এম সো সরি ভাই সাহেব, আমাদের মাফ করে দেন, আমরা সত্যি লজ্জিত। মুহূর্তের মধ্যে সোহান চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল। সোহান চৌধুরী কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ওপাশ থেকে খট করে কলের লাইনটা কেটে গেল। তার ফ্যাকাশে মুখ আর পাথরের মতো বসে থাকতে দেখে ইকবাল হাসান দ্রুত এগিয়ে এসে উদ্বেগের সাথে বললেন, কি হলো ভাই সাব, কোনো প্রবলেম? সোহান চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তিনি অস্ফুট স্বরে কাঁপা গলায় বললেন, নেহা পালিয়ে গেছে, সে শুভ্রকে বিয়ে করবে না। সোহান চৌধুরীর মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই পুরো হল রুমে যেন একটা শক্তিশালী বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবাই স্তম্ভিত,
কারও মুখে কোনো ভাষা নেই। বিয়ের সব আয়োজন সম্পন্ন, অথচ কোণে নেই। সবার মাঝে যদি কেউ একদম নিষ্পৃহ থাকে, সে হলো শুভ্র। সে তার খাওয়া শেষ করে হাত মুছে ধীর স্থিরভাবে চেয়ার ছেড়ে দাঁড়ালো। আশেপাশে কি হচ্ছে, কার সম্মান যাচ্ছে, এসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে সোজা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুকুমের সুরে বলল, রিদি, আমার রুমে আয়। কথাটা বলেই শুভ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। শুভ্রের এই অদ্ভুত আচরণ আর নেহার পালিয়ে যাওয়ার খবর সব মিলিয়ে চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। এদিকে হৃদি শুভ্রের হঠাৎ এমন ডাকে একদম কুঁকড়ে গেল। তার আত্মা কেঁপে উঠল বললেও কম বলা হবে। এই পরিস্থিতির মাঝে শুভ্র তাকে হঠাৎ কেন ডাকল? তবে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি যেন হৃদির সারা শরীরে বয়ে যাচ্ছে। নেহা পালিয়ে গেছে, তার মানে আজ আর বিয়ে হচ্ছে না। বউ ছাড়া তো আর বিয়ে সম্ভব না। এই আনন্দটা যেন বাঁধ মানছে না হৃদির মনে। তার এখন ইচ্ছে করছে খুশিতে হাত পা ছুঁড়ে নাচতে। কিন্তু শুভ্রের সেই গম্ভীর ডাকটা মাথায় আসতেই তার সবটুকু আনন্দ আবার ভয়রূপ নিল। লন্ডন মানেই এক মায়াবী কুয়াশা আর ঝিরঝিরে বৃষ্টির শহর। চারদিকে ভিক্টোরিয়ান আমলের কারুকাজ করা পাথুরে দালান, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে টেমস নদী। রাস্তার মোড়ে মোড়ে সেই আইকনিক লাল রঙের দোতলা বাস আর টেলিফোন বুথ। আকাশে সবসময় একটা ধূসর মেঘের খেলা চলে, যা শহরটাকে এক অদ্ভুত রাজকীয় আভিজাত্য আর রহস্যময়তায় মুড়িয়ে রাখে। লন্ডনের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতরটা এখন ধ্বংসস্তূপ। নেহা যেন এক উন্মাদিনী। তার ড্রয়িং রুমের দামি ফুলদানি, ল্যাপটপ, এমনকি দেয়ালের পেইন্টিংগুলো রেহাই পায়নি। সে সব আঁচড়ে আঁচড়ে ভাঙছে। কাল রাতেই সে জান বাঁচিয়ে ফ্লাইটে করে লন্ডনে পালিয়ে এসেছে, কিন্তু এখানে এসেও তার বুকের জ্বালাটা কমছে না। যাকে পাওয়ার জন্য সে হন্যে হয়ে উঠেছিল, যার জন্য সে সবকিছু বাজি রেখেছিল, সেই শুভ্রকে হাতের মুঠোয় পেয়েও এভাবে হেরে গেল। ভাবতে গেলেই নেহা বাঝিনীর মতো হুঙ্কার দিয়ে উঠছে। কিছুক্ষণ পর রুমের দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে ঢুকল এক যুবক। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, শরীরটা উন্মুক্ত। আয়নার মতো দুধের মতো ফর্সা তার গায়ের রং, আর সেই সুগঠিত বুক ও পিঠের জুড়ে আঁকা রয়েছে বিচিত্র সব জটিল ট্যাটু। পরনে কেবল একটা ঢিলে ঢালা শর্ট প্যান্ট। এই যুবকটি আর কেউ নয়, নেহার বড় ভাই অরহাম খান নির্বাণ। লন্ডনের অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি। সে পুরো দস্তুর এক মাফিয়া। নেহা এই বিপদে সব ফেলে তার এই ভয়ঙ্কর ভাইয়ের কাছেই আশ্রয় নিয়েছে। নির্বাণ এক হাতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অন্য হাতে ফ্রিজ থেকে বের করা এক ক্যান ঠান্ডা কোক নেহার দিকে বাড়িয়ে দিল। নেহার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ভারী গলায় সে বলল, কুল ডাউন নেহা, নে এটা খা, মাথাটা একটু ঠান্ডা কর। নেহা লাল টকটকে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ক্যানটা ঝটকায় সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মাথা কিভাবে ঠান্ডা করব ভাইয়া? শুভ্র আমাকে অপমান করেছে, ও আমাকে গু খেতে বলেছে। আই ক্যান্ট টলারেট দিস। নির্বাণ কোকটা বেশ জোর করেই নেহার হাতে ধরিয়ে দিল। তারপর সোফায় আয়েশ করে বসে সিগারেটে লম্বা একটা টান দিল। ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উড়িয়ে দিয়ে খুব শান্ত গলায় বলল, জানিস নেহা, কোনো কিছু করার আগে একদম এক্সাইটেড হতে নেই। নেভার গেট ইমোশনাল বিফোর আ ডিল। তুই আগে কোকটা খা, মাথা ঠান্ডা কর, তারপর সব আমাকে খুলে বল। নেহা রাগে ফুঁসতে ফুঁসতেই কোকের ক্যানে চুমুক দিল। তার চোখ দিয়ে তখনও রাগের আগুন ঝরছে। নির্বাণ সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুভ্র, নাইস নেম। আমার বোনটার মন কেড়েছে একটা চোর। চুরির ফল তো তাকে দিতেই হবে। হি হ্যাজ টু পে ফর দিস। কথাটা বলেই নির্বাণ সরাসরি নেহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই এই শুভ্রকে চিনিস কিভাবে? হাউ ডিড ইউ মিট হিম? নেহা কোকটা টেনে শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, চৌধুরী গ্রুপের অফিসের সিইও সে। আগে সোহান আঙ্কেল বসতেন। আমি ড্যাডির সাথে অফিসে গেলে শুধু ওনাকেই দেখতাম, কিন্তু হঠাৎ একদিন গিয়ে দেখি আঙ্কেলের জায়গায় তার ছেলে বসে আছে। তখনই জানতে পারি ওটাই তার একমাত্র ছেলে সাইফান শুভ্র চৌধুরী। প্রথম দেখা থেকেই ওকে আমার ভালো লেগে যায়। এক কথায় বলতে পারো আমি ওকে ভালোবাসি ভাইয়া। আমার যেইভাবেই হোক শুভ্রকে চাই। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। নির্বাণ কিছু একটা গভীর চিন্তা করল। তার ট্যাটু আঁকা আঙুলগুলো সিগারেটের ফিল্টারে খেলা করছে। সে হঠাৎ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তোর তো বিয়ে হতে যাচ্ছিল, সব তো সেটেল ছিল,
তাহলে হঠাৎ শুভ্র তোর সাথে এমন কি করলো যার জন্য তোকে ওভাবে সব ফেলে পালিয়ে আসতে হলো? হোয়াট হ্যাপেন্ড জাস্ট বিফোর দ্য ওয়েডিং? হৃদি নেহার পালিয়ে যাওয়ার ঘটনাটা ভাবতে ভাবতে নিজের রুমে এলো। তার মাথায় এখন হাজারো প্রশ্নের মেলা। নেহা কেন পালিয়ে গেল? কাল পর্যন্ত তো মেয়েটাকে এই বিয়ে নিয়ে বেশ উত্তপ্ত আর খুশিই দেখেছিল। তাহলে হঠাৎ এমন কি হলো? পরক্ষণেই সে নিজের মনকে মনে মনে একটা বড় সড় ধমক দিল। আরে ধুর, নেহা কেন পালিয়েছে সেটা দিয়ে আমার কি কাজ? পালিয়েছে এটাই তো মেঘনা চাইতে জল। আমার শুভ্র ভাই অন্তত ওই ডাইনির হাত থেকে বেঁচে গেল। ভাবতেই হৃদি খুশিতে আত্মহারা হয়ে সোজা বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খেতে খেতে সে বিড়বিড় করে বলতে লাগল। উফ, কি যে আনন্দ লাগছে! আমার শুভ্র ভাই, ও আমার প্রিয়দর্শন পুরুষ, তাহলে একটু আলাবো। হৃদি যেন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে চট করে উঠে গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর ফোন থেকে একটা দেহাতি চটুল গান বের করে ভলিউম একদম বাড়িয়ে দিয়ে উড়াধুরা নাচতে লাগল। তার মনে হচ্ছে বুকের ওপর থেকে যেন হিমালয় পাহাড় সরে গেছে। নাচার মাঝেই হঠাৎ হৃদির মনে পড়ে গেল শুভ্র তাকে নিজের রুমে ডেকেছিল। ভাবতেই তার বাঁধভাঙ্গা খুশি মুহূর্তেই প্রচণ্ড আতঙ্কে পরিণত হল। হঠাৎ শুভ্র তাকে কেন ডাকল? হৃদির ধারণা অনুযায়ী শুভ্র আগে যখনই কথা বলতো সরাসরি সামনেই বলে দিত। তবে এমন কি প্রয়োজন হলো যে তাকে আলাদা করে রুমে ডাকতে হলো? হৃদি অনেক কষ্টে নিজের ভয় সামলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর রুম থেকে বের হয়ে সোজা শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালো। রুমের দরজাটা খোলাই ছিল, কিন্তু হৃদির হার্টবিট যেন মুহূর্তে শতগুণ বেড়ে গেল। ভাইয়া, আসবো? কাম ইন। হৃদি পা টিপে টিপে রুমে প্রবেশ করল, কিন্তু রুমে ঢোকা মাত্রই তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। তার পুরো শরীর যেন এক পলকি পাথর হয়ে গেল, কারণ সোফায় এক পায়ের ওপর অন্য পা তুলে আয়েশ করে বসে শুভ্র একটা ডায়েরি পড়ছে। আর সেই ডায়েরিটা অন্য কারো নয়, স্বয়ং হৃদির। যে ডায়েরিতে সে তার জীবনের সব গোপন কথা আর শুভ্রের প্রতি তার জমানো ভালোবাসার কথা লিখে রেখেছিল। হৃদির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। এই ডায়েরি শুভ্র কোথায় পেল? শুভ্রের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে অত্যন্ত গম্ভীর মুখে ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছে আর বিড়বিড় করে পড়ছে। হৃদি আতঙ্কে তার জামার দুই পাশ শক্ত করে খামচে ধরল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি এখনই সরে যাবে। বেশ কিছুক্ষণ পর শুভ্র ধীরে ধীরে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। শুভ্রের উঠে আসা দেখে হৃদির বুকটা ধক করে উঠল। শুভ্র সরাসরি হৃদির একদম সামনে এসে দাঁড়াল। তারপর দীর্ঘক্ষণ কোনো কথা না বলে কেবল হৃদির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। হৃদি ভয়ে চোখ নামিয়ে ফেলল। তার হাঁটু কাঁপছে। এভাবে অনেকটা সময় কেটে গেল। তারপর শুভ্র একদম নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, ভালোবাসিস আমাকে? বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো চমকে উঠল হৃদি। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্র সব কিছু জেনে গেছে। আর জানবেই না কেন? ওই ডায়েরিটা তো আগামোড়া শুভ্রকে নিয়েই লেখা। যে কেউ ডায়েরিটা পড়লে মুহূর্তেই সব জেনে যাবে। হৃদি চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিতে লাগল। সে ভাবল, শুভ্র যেহেতু জেনেই গেছে আর সেও যেহেতু শুভ্রকে পাগলের মতো ভালোবাসে, তবে আজ আর লুকাবে কেন? এই শেষবেলা নিখুঁত সত্যিটা সামনে আসাই ভালো। কথাগুলো ভেবেই হৃদি নিজের সবটুকু সাহস সঞ্চয় করে হুট করে চোখ খুলে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালো। তারপর বেশ উঁচু গলায় স্বীকার করল, হ্যাঁ। শুভ্র আর কোনো কথা বলল না। সে পাথরকোদা মূর্তির মতো এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। শুভ্রর চোখের ভাষা হৃদি ঠিক বুঝতে পারছে না। সে শুধু দেখছে শুভ্র খুব গভীর আর রহস্যময় চোখে তার দিকে তাকিয়ে আছে। দুজনে দুজনের দিকে তাকিয়ে এভাবেই বেশ কিছুক্ষণ কাটিয়ে দিল। অনেকটা সময় পর শুভ্র সোফায় রাখা ডায়েরিটা হাতে তুলে নিল। হৃদি এক মুহূর্তের জন্য ভাবল শুভ্র হয়তো ডায়েরিটা তাকে ফেরত দেবে, কিন্তু না। শুভ্র ডায়েরিটা শক্ত করে ধরে কয়েকটা পাতা টান দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। তারপর পকেট থেকে লাইটার বের করে এক ঝটকায় ডায়েরির শেষ কোণায় আগুন ধরিয়ে দিল। ডায়েরিটা দাউ দাউ করে আগুনের লেলিহান শিখায় পুড়তে লাগল। মুহূর্তে হৃদির চোখ যেন কপালে উঠে গেল। তার চোখের সামনে শুভ্রকে নিয়ে লেখা হাজারো স্মৃতি, শত শত নির্গুম রাতের জমানো অনুভূতিগুলো ছাই হয়ে যাচ্ছে। হৃদির গুণে হল শুধু ডায়েরি নয়, শুভ্র যেন তার কলিজাটাকেই পুড়িয়ে দিচ্ছে। শুভ্র অত্যন্ত নির্লিপ্ত মুখে সেই আগুনের শিখার দিকে তাকিয়ে রইল, যেন এক পরম তৃপ্তিতে সে হৃদির অস্তিত্বকে পুড়িয়ে ধ্বংস করছে।
অগ্নিশিখার লালচে আভা হৃদির ফ্যাকাশে মুখে এসে পড়ছে। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটার শেষ অংশটুকু ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। শুভ্র পকেটে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে কণ্ঠস্বর হিমশীতল বাতাসের মতো ঘরের স্তব্ধতা ভেঙে দিয়ে বলল, দেখ রীতি, আমি সাধারণ মানুষের মতো নাটক করে বলবো না যে তোকে ভালোবাসি না কিংবা তুই আমার যোগ্য নস। আমি জাস্ট তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এসব আদিক্ষেতা যেন আমি আর কখনো না দেখি। স্টপ দিস ম্যাডনেস রাইট হিয়ার। শুভ্রর এই অবজ্ঞায় হৃদির বুকের গভীরে তীরের মতো বিঁধল। সে যেন নিজের বোধশক্তি হারিয়ে ধপ করে সেই জ্বলন্ত ডায়েরিটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আগুনের তাপে হৃদির চোখে জল এলেও সে পলক ফেলল না। অবাধ্য দৃষ্টিতে পুড়তে থাকা কাগজের টুকরোগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগল, শুভ্র ভাই, এই ডায়েরিটা তো স্রেফ কয়েকটা সাধারণ কাগজ ছিল, কিন্তু আপনার নামটা যে আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে খোদাই করা। এখন কি এই জীবন্ত হৃদয়টাকেও এই ডায়েরির মতো পুড়িয়ে ছাই করে দিতে পারবেন? আপনার অস্তিত্ব যে আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে গেছে, এখন কি এই কাগজের মতো আমার মনটাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিতে পারবেন? শুনুন শুভ্র ভাই, আমি এই ছাই হয়ে যাওয়া ডায়েরি দেখে রাগে বা অভিমানে দাঁড়িয়ে এটা বলবো না যে আপনাকে আর বিরক্ত করবো না, আপনাকে ভুলে যাবো এমন মিথ্যা প্রতিশ্রুতিও দেবো না আমি। কারণ ভালোবাসা যদি সত্যিই ভালোবাসার মতো হয়, তবে তাকে উপড়ে ফেলার সাধ্য কারও নেই। আপনি যেদিন এই ডায়েরির মতো আমার শরীরটাকে পুড়িয়ে কয়লা করে দিতে পারবেন আর আমার মনটাকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারবেন, সেদিনই হয়তো আপনি আমার থেকে মুক্তি পাবেন। আমি জানি আপনি সেটা পারবেন না, কারণ ডায়েরির তো প্রাণ নেই, তার কোনো অনুভূতি নেই, কিন্তু আমার তো আছে। আর আমাকে ওসব শেষ করে দিলে আমি তো আর এই পৃথিবীতে থাকবো না। তাই আমার এই মাটির দেহটা মিশে যাওয়ার আগে এই অস্তিত্ব জুড়ে শুধু একটা নামই ধ্বনিত হবে, আর সেই নামটা হলো সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। সে যেন নিজের অজান্তেই এক পা পিছিয়ে গেল। হৃদির গলার স্বরে এমন এক অদ্ভুত তেজ আর হাহাকার ছিল যা শুভ্রকে মুহূর্তের জন্য দিশেহারা করে দিল। সে অবজ্ঞার হাসি হাসার চেষ্টা করে বলল, ভালোবাসা মানে কি সেটা বোঝার বয়স কি তোর হয়েছে? এই যত লম্বা চড়া কথা বললি, এসবের মানে জানিস? হৃদি এবার ভিজে চোখে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে শুভ্রর চোখের গভীরে তাকালো। তার কণ্ঠে তখন দহনের তীব্রতা। ভালোবাসা কি তার কোনো অভিধানিক মানে আমার কাছে নেই, তবে আমার কাছে ভালোবাসা মানে এক অদ্ভুত যন্ত্রণা। আপনাকে দেখলে আমার হৃৎপিণ্ডটা অবাধ্য হয়ে ওঠে। আপনার সামনে দাঁড়ালে ভয়ে শরীর কাঁপলেও হৃদয়ের কোণে এক কোণায় অদ্ভুত প্রশান্তি নামে আমার। কিন্তু যখন দেখি অন্য কোনো নারী আপনার বাহুলগ্নে হতে চাইছে, তখন না আমার এই কলিজাটা পুরো খাক হয়ে যায়। জানেন কেমন কষ্ট হয় সেটা? একটা ডুবন্ত মানুষ অক্সিজেন ছাড়া যেমন একটুখানি নিঃশ্বাসের জন্য ছটফট করে, ঠিক তেমনটাই আমার অবস্থা হয়। এই তীব্র দহনকে লোকে কি বলে আমার জানা নেই, তবে আমি এই দহনটাকে আমার ভালোবাসা মনে করি, আর সেই ভালোবাসাটাই শুধু আপনার জন্য। হৃদির এই পাগলামি আর তার চোখের ওই অবাধ্য সত্যের দিকে তাকিয়ে শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারছে এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার দীর্ঘদিনের গড়ে তোলা পাথরের দেয়ালটা ধসে পড়বে। সে যে এই মায়ায় আটকে যেতে চায় না, কিন্তু এই মুহূর্তে হৃদির সান্নিধ্য তার ভেতরে এক তীব্র অস্থিরতা তৈরি করছে। শুভ্র চোখ বন্ধ করে নিজের হাতের মুঠো শক্ত করল, তারপর দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, বেরিয়ে যা আমার রুম থেকে। আজ থেকে আমার সামনে কখনো আসবে না তুই। শুভ্রর এই কর্কশ কণ্ঠস্বরে হৃদি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে যেন আরও সাহসী হয়ে উঠল। তার বছরের পর বছর জমানো আবেগগুলো আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে শুভ্রর শার্টের কলারটা খামচে ধরল। শুভ্র চমকে গেল। হৃদি তখন কাঁপছে, কিন্তু তার চোখে তখন জেদ। সে প্রায় চিৎকার করে বলে উঠল, আমাকে ভালোবাসতে কি হবে আপনার? কোনো দিক দিয়ে কি কম পড়বে আপনার? জানেন শুভ্র ভাই, আপনি আমার কৈশোরী জীবনের সেই পুরুষ যাকে সেই কাল থেকে আমি আমার এই হৃদয়টা দিয়ে বসে আছি। আমি এতদিন চুপচাপ সব সহ্য করেছি, কারণ আপনি বরাবরই গাম্ভীর্য নিয়ে থাকতেন। আমি ভয় পেতাম, মনে মনে ভেবেছিলাম একদিন ঠিক সাহস করে বলবো আমি, কিন্তু হঠাৎ আপনার বিয়ে ঠিক হয়ে গেল। আমার সব সাহস নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। আপনার যদি সত্যি আজ বিয়ে হয়ে যেত, তবে এই হৃদি নামক মেয়েটা নির্ঘাত পাগল হয়ে যেত। ওরা একদিন হয়তো আপনিই আমাকে রাস্তার ধারে পাগল বেশে দেখতে পেতেন। আমি মিথ্যে বলছি না শুভ্র ভাই, আমি সত্যি আপনাকে ভালোবাসি। হৃদির কথা শুনে শুভ্রর ভেতরের সেই বাঁধটা যেন মুহূর্তেই মরমর করে ভেঙে পড়ল। সে যে দুর্বলতাকে লুকিয়ে রাখার জন্য এতদিন পাথরের দেয়াল তুলেছিল, হৃদি যেন ঠিক সেই দেয়ালেই বারবার আছড়ে পড়ছে।
তবু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ভেতরের অস্থিরতা এবার এক অদ্ভুত হিংস্র রূপ নিয়ে এলো। সে এক ঝটকায় হৃদিকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। হৃদি অপ্রস্তুত অবস্থায় মেঝের ওপর আছড়ে পড়ল। শুভ্র রাগের চোটে হাঁপাচ্ছে, তার বুকের পাটা দ্রুত ওঠানামা করছে। সে রক্তচক্ষু নিয়ে হৃদির দিকে তাকিয়ে গর্জে উঠল। অনেক বলেছিস তুই, বলতে বেশি বেড়ে গেছিস। দুদিন একটু সহজভাবে কথা বলেছি দেখে তুই মাথায় চড়তে চাইছিস? দেখ হৃদি, আমার তর্ক করা একদম পছন্দ না। বের হ আমার রুম থেকে, তোকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। হৃদি ব্যথায় কুকড়ে গেলেও মুহূর্তেই মেঝে থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন অশ্রু আর জেদ মিলেমিশে একাকার। সে আবারও শুভ্রের একদম সামনে এসে চোখে চোখ রেখে দাঁড়ালো। তার কণ্ঠে তখন এক অদ্ভুত কাঁপন, কিন্তু কথাগুলো আগুনের মতো উত্তপ্ত। সে বলতে লাগল, মানুষ দাঁড়াতে পারবেন শুভ্র ভাই, কিন্তু এই হৃদয়ে যে আপনি রাজত্ব করছেন তাকে কি করে আপনি আলাদা করবেন? একটা মানুষ অন্য কোনো সাধারণ জায়গা থেকে না থাকে না যে তাকে তাড়িয়ে দিলে সে চলে যাবে আর সব শেষ হয়ে যাবে। একটা মানুষ হৃদয়ে থাকে, আর সেই হৃদয়টাই তো মানুষের ভেতরে বুকের পাঁজরে থাকে। তাহলে আমি চলে গেলে সেই হৃদয়টা তো আমার সাথেই যাবে, আর ওই হৃদয়েই তো আপনি আছেন। তাহলে কিভাবে আপনার কথা না বলে থাকবো আমি? হৃদয় যেখানে আপনার জন্য উথাল পাথাল করে, সেখানে কিভাবে নিজেকে ঠিক রাখবো আমি? পারবো না আমি। হৃদয় আছে তাই ভালোবাসবো আমি, মন আছে তাই মনে রাখবো চিরজীবন, মুখ আছে তাই বলবো আপনাকে নিয়ে এসব কথা। ইউ ক্যান কিক মি আউট অফ ইউর রুম শুভ ভাই, বাট ইউ ক্যান নেভার কিক ইউরসেলফ আউট অফ মাই হার্ট। কথাগুলো বলেই হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের জল আড়াল করার জন্য সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর পুরো ঘরে এক গুমোট স্তব্ধতা নেমে এলো। শুভ্র চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিতে লাগল। তার উত্তাল বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। হৃদির কলার চেপে ধরা সেই স্পর্শ আর তার চোখের ওই অবাধ্য আগুনের তেজ শুভ্রের শরীরের প্রতিটি রক্তকণায় যেন এক অদ্ভুত শিহরণ জাগিয়ে দিয়ে গেছে। সে ধীর পায়ে মেঝেতে পড়ে থাকা সেই পুড়ে যাওয়া ডায়েরিটার ছাইয়ের স্তূপের সামনে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ সে নিষ্পলক চেয়ে রইল সেই কালচে অবশেষের দিকে। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় আর বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসিতে একাধারে অবজ্ঞা আর এক গভীর মোহের মিশ্রণ। শুভ্র বিড়বিড় করে নিজের মনেই বলে উঠল, ক্ষমা করিস মনোমোহিনী, অজান্তেই তোকে কষ্ট দিয়ে ফেললাম। হয়তো সামনে আরও দেব, শুধু একটু শুয়ে নিস। তবে এভাবেই আমাকে ভালোবেসে চলিস, কথা দিচ্ছি। সময় হলে সেই সব কষ্ট এক সমুদ্র ভালোবাসা দিয়ে ডুবিয়ে দেব। শুভ্র হাঁটু গেড়ে আধপোড়া ডায়েরির এক টুকরো কাগজ তুলে চোখের সামনে ধরল, আর সেই আধপোড়া ডায়েরি কাগজের দিকে তাকিয়ে মনে করতে থাকল কাল রাতের ঘটনা। ফ্ল্যাশব্যাক। কাল রাতে শুভ্র রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে মগ্ন। শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই সকালে দেখা সেই হৃদির শাড়ি পরা রূপকন্যা চেহারাটা। সে বারবার কোলবালিশ জড়িয়ে ধরে এপাশ ওপাশ করছিল, কিন্তু না, ঘুমের লেশ মাত্র নেই। চোখ বন্ধ করলেই সেই মায়াবী মুখটা ভেসে উঠছে। শুভ্র একসময় বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। রুম থেকে বেরিয়ে সে নিজের অজান্তেই হৃদির রুমের সামনে এসে হাজির হল। শুভ্র নিজেও জানে না যে সে এই মাঝরাতে একটা মেয়ের রুমে কেন আসছে। সে আলতো করে দরজাটা ধাক্কা দিল। মুহূর্তে দরজাটা খুলে গেল। তার মানে হৃদি দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছে। শুভ্র ধীর পায়ে সেই অন্ধকার রুমে প্রবেশ করল। ডিম লাইটের হালকা নীলচে আলোয় বিছানায় শুয়ে থাকা হৃদির নিষ্পাপ মুখটা স্পষ্ট হয়ে উঠল। শুভ্রের হার্টবিট যেন এক লাফে বেড়ে গেল। এই অনুভূতি শুভ্রের কাছে একদমই নতুন নয়, বরং বড্ড চেনা। শুভ্র ধীরে ধীরে হৃদির বিছানার পাশে এসে হাঁটু গেড়ে বসল। হৃদি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরে শুধু তার ছন্দময় বড় বড় নিঃশ্বাস নেওয়ার মৃদু শব্দ হচ্ছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল হৃদির দিকে। হৃদির অবাধ্য কিছু চুল তার কপালে এসে লুটোপুটি খাচ্ছে। শুভ্রের খুব ইচ্ছে করছে সেই অবাধ্য অলকগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিতে। ইচ্ছে যখন জেগেছে তখন তাকে অপূর্ণ রাখা শুভ্রের স্বভাব বিরুদ্ধ। সে অতি সন্তর্পণে হাত বাড়িয়ে পরম মমতায় হৃদির কপালে আসা চুলগুলো কানের পাশে সরিয়ে দিতে দিতে বিড়বিড় করে গেয়ে উঠল। শুভ্রার সেই বরফ শীতল হাতের স্পর্শ কপালে পেতেই হৃদি ঘুমের ঘোরেই তীব্রভাবে কেঁপে উঠল।
এক অজানা শিহরণ যেন মুহূর্তেই তার সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেল। শুভ্র চমকে হাতটা সরিয়ে নিতে চেয়েও পারল না। সে দেখল হৃদি একটু নড়ে চড়ে নিলেও তার গাঢ় ঘুমটা ভাঙল না। শুভ্র অপলক দৃষ্টিতে হৃদির সেই চাঁদপানা মুখের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম সে নিজের ভেতরের কঠিন দেয়ালটা ভেঙে পড়তে দেখল। যে শুভ্র সবার কাছে পাথরের মতো শক্ত আর গম্ভীর, সেই শুভ্র আজ মাঝরাতে একটা সাধারণ মেয়ের পাশে বসে হিন্দি গানের কলি গাইছে। ঘটনার রেশ ধরে শুভ্রর মনের ভেতরের অস্থিরতা যেন আরও বেড়ে গেল। সে নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে টের পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। শুভ্রর মতো কঠিন মানুষের জন্য এই মায়া বড্ড বেমানান, কিন্তু যার মায়া এত ভয়ঙ্কর তার থেকে দূরে থাকা কি এতটাই সোজা? যতই সে নিজেকে পাথরের আড়ালে লুকিয়ে রাখুক না কেন, এই অদৃশ্য মায়ার টান তাকে প্রতিনিয়ত দুর্বল করে ছাড়ছে। শুভ্র আবারও বিছানায় শুয়ে থাকা হৃদির দিকে তাকাল। ডিম লাইটের হালকা আলোয় মেয়েটাকে কোনো এক অপার্থিব রূপকথার রাজকন্যার মতো নিষ্পাপ লাগছে। শুভ্র ঝুঁকে এসে হৃদির কানের কাছে মুখ নিয়ে নিশালো এক তপ্ত কণ্ঠে ফিসফিস করে বলল, আমার ঘুম হারাম করে দিয়ে নিজের দিব্যি কত শান্তিতে ঘুমাচ্ছিস তুই, তাই না? ঘুমিয়ে নে হৃদি, এই সুযোগ আর বেশি দিন পাবি না। আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে আসছে। যেদিন তোকে নিজের করে নেব সেদিন একটা রাতও তোকে শান্তিতে ঘুমাতে দেব না, একদম বুকের সাথে পিষে ফেলবো তোকে। কথাগুলো বলার সময় শুভ্রর গলায় এক অদ্ভুত আদিম নেশা খেলা করছে। তার নিজের নিঃশ্বাসের তাপ হৃদির গলায় গিয়ে আছিয়ে পড়ছে। শুভ্র উঠতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ল হৃদির বালিশের পাশে রাখা একটা ডায়েরির ওপর। সে অতি সাবধানে, অত্যন্ত সন্তর্পণে ডায়েরিটা হাতে তুলে নিল। হালকা আলোয় সবটা স্পষ্ট না হলেও ডায়েরির জীর্ণ দশা দেখে সে বুঝতে পারল এটা হৃদির অতি যত্নে রাখা কোনো জীবন খাতা। শুভ্রর ব্যক্তিত্বে অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দেবার মতো অভ্যেস কোনো দিন ছিল না, কিন্তু আজকের এই রাতটা যেন সব নিয়ম ভাঙার। শুভ্র মনে মনে নিজেকে শাসন করল ঠিকই, কিন্তু পরক্ষণেই ভাবল অন্যের বেলা যেটা অপরাধ, হৃদির বেলা সেটা তার অধিকার। হৃদির জীবনের গোপন কথাগুলো জানতে সে প্রয়োজনে এমন হাজার হাজার অপরাধ করতে রাজি। শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে ডায়েরিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে সে নিঃশব্দে হৃদির রুম থেকে বেরিয়ে নিজের অন্ধকার করিডোর ধরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। রুমে ফিরে শুভ্রর ভেতরের অস্থিরতা যেন চরমে পৌঁছাল। সে বিছানায় বসে ডায়েরিটা হাতে নিল, কিন্তু সেটি খোলার সাহস পাচ্ছিল না। তার হাত দুটো মৃদু কাঁপছে, বুকের ভেতর এক অজানা আশঙ্কা। যদি তার এই মনোমোহিনীর জীবনে অন্য কারো ছায়া থাকে, যদি এই ডায়েরির পাতায় অন্য কোনো পুরুষের নাম লেখা থাকে, এই ভয়টা শুভ্রর মতো আত্মবিশ্বাসী মানুষকেও মুহূর্তেই কুঁকড়ে দিচ্ছে। অবশেষে এক রাশা দ্বিধা নিয়ে শুভ্র ডায়েরিটা খুলল। প্রথম পৃষ্ঠা উল্টাতেই তার চোখ আটকে গেল। অনেক সুন্দর করে ডিজাইন করা একটি বড় নাম সেখানে জ্বলজ্বল করছে। আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। নামটা দেখেই শুভ্রর হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য পাথরের মতো স্থির হয়ে গেল। চোখ বড় বড় করে সে নামটার দিকে তাকিয়ে রইল। নিজের নামটা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে অপরিচিত শব্দ মনে হতে লাগল। সে কি সত্যিই নিজের নাম দেখছে, নাকি শুভ্র নামে তার মনোমোহিনীর নীল আকাশে জীবনে অন্য কেউ আছে? এই ভাবনাটা মাথায় আসতেই শুভ্রর বুকে এক চিনচিন ব্যথার অনুভূতি হল। সে ২-৩ বার ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। তারপর ধীরে ধীরে পৃষ্ঠা উল্টে একদম প্রথম থেকে পড়তে শুরু করল। আজ রবিবার, তারিখ 06/৩/২০২০। লিখতে শুরু করেছি আমি আজ প্রথম একটি মানুষকে নিয়ে, আর সেই মানুষটি হলো আমার মামাতো ভাই সাইফান শুভ্র চৌধুরী। যদিও আমার লেখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবুও এই অবাধ্য হৃদয়টা নিজেকে সামলাতে পারল না। তার জমানো অনুভূতিগুলো আজ কলমের কালি দিয়ে কাগজের বুকে প্রকাশ করতে চাইল। আমার কেমন জানি লাগে শুভ্র ভাইকে দেখলে। তাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, বড্ড ভয় লাগে, কিন্তু ঠিক পরক্ষণেই কোথাও যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পাই। এই অনুভূতিকে কি ভালোবাসা বলে? আমি বেশ কিছুদিন ধরে শুভ্র ভাইকে দেখলে এমন অনুভব করছি।
আচ্ছা, এই অনুভূতির কি নাম দেওয়া যায়? যেহেতু আমার শুভ্র ভাইকে অদ্ভুতভাবে ভালো লাগছে, তাই প্রথম নামটাই তাকে আমার পছন্দের সাথে মিলিয়ে রাখলাম। আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। এইভাবেই শুভ্র একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলো। সময় যেন থমকে গেছে। যতই পড়ছে ততই পড়ার তৃষ্ণা বাড়ছে। দীর্ঘক্ষণ পর ডায়েরিটা শেষ করে শুভ্র একদম স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে যেন এই পৃথিবীর বাস্তবতার বাইরে কোনো এক গভীর কল্পনা জগতে হারিয়ে গেল, যাকে পাওয়ার জন্য সে নিজেকে এতদিন যোজন যোজন দূরে সরিয়ে রেখেছে। অবাধ্য মনটাকে পাথরের মতো শক্ত করে শাসন করেছে। সেই মানুষটাই কিনা গোপনে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বুনেছে। তাকে ঘিরেই হৃদির নীল আকাশে সবটা রং সাজানো। হৃদির প্রতিটা নিঃশ্বাসে যে শুভ্রের নাম মিশে আছে, সেটা আজ এই কাগজগুলো চিৎকার করে বলছে। শুভ্রের বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দের হিল্লোল বয়ে গেল। সে নিজের অজান্তেই ডায়েরিটা পরম মমতায় বুকের সাথে চেপে ধরল। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। কয়েকবার লম্বা শ্বাস নিতেই শুভ্রের মনে এক তীব্র আতঙ্ক দানা বেঁধে উঠল। হৃদির এই পাগলামি যদি জানাজানি হয়ে যায়, তবে তো সব শেষ হয়ে যাবে। সোহান চৌধুরী আত্মীয়দের মধ্যে আত্মীয়তা একদমই পছন্দ করেন না। তার উপর তিনি রাবেয়া এহসানকে অন্ধের মতো বিশ্বাস করেন। হৃদির এই গোপন ভালোবাসার কথা জানলে সোহান চৌধুরী নিশ্চিতভাবে তার আদরের ফুপিকে ভুল বুঝবেন। দুই পরিবারের এই মধুর সম্পর্কে বিষ মিশে যাবে। আর এই ঝড়ের মাঝখানে পড়ে শুভ্র হয়তো চিরকালের জন্য হৃদিকে হারিয়ে ফেলবে। কথাগুলো ভাবতেই শুভ্রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সে বিছানা থেকে উঠে দেয়ালের ওপর দুই হাত ভর দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে শাসাতে লাগল। না না, আমি হৃদিকে হারাতে পারবো না। না না, আমি হৃদিকে হারাতে পারবো না। ওকে পাওয়ার জন্য আমাকে যতটা কঠোর হতে হয় আমি হব। এইভাবে আমাকে দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে। শুভ্র, প্লিজ জাস্ট কন্ট্রোল ইয়োরসেলফ। ডোন্ট লেট দিস ইমোশনস ওয়েকেন ইউ। কল্পনা জগৎ থেকে বেরিয়ে এলো শুভ্র। ডায়েরির শেষ অংশ পাতাটুকু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে সে আপন মনেই হেসে উঠল। তার ঠোঁটে কোণে ফুটে ওঠা সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি আর ভালোবাসা মাখানো। সে বিড়বিড় করে বলল, পাগলি একটা। শুভ্র আলমারির গোপন ড্রয়ার থেকে অতি যত্নে রাখা ডায়েরিটা বের করল। শুভ্র যে ডায়েরিটা হৃদির সামনে পুড়িয়েছে, সেটা আসল ছিল না। শুভ্র কাল রাতেই ঠিক হৃদির ডায়েরির মতো একই রকম একটা ডায়েরি জোগাড় করেছিল। সারা রাত জেগে সে হৃদির হাতের লেখা নকল করে ডায়েরির কিছু অংশ কপি করেছিল, যাতে ডায়েরিটা পোড়ানোর সময় হৃদি দূর থেকেও ধরতে না পারে যে ওটা নকল। শুভ্র আসল ডায়েরিটার ওপর পরম মমতায় হাত বুলালো। ডায়েরিটার প্রতিটি ভাঁজে যেন হৃদির জমানো দীর্ঘশ্বাস আর ভালোবাসার ঘ্রাণ লেগে আছে। শুভ্র ডায়েরিটার দিকে নেশাতর চোখে তাকিয়ে গভীর আবেগে বলল, আমি ডায়েরিটা কিভাবে পড়াবো? এই ডায়েরিটা পড়ালে তো মনে হবে ডায়েরি পড়ছে না, নিজেকে পড়াচ্ছে। তোর প্রতিটি অক্ষরে যেমন নাম লেখা হৃদি, তোকে পড়ানোর সাধ্য যেমন আমার নেই, তোর দেওয়া ওই অনুভূতিগুলো ছাই করার ক্ষমতাও আমার নেই। শুভ্র ডায়েরিটা আবার ড্রয়ারের একদম গভীরে লুকিয়ে রাখল। সে জানে এই নিষ্ঠুর নাটকটা না করলে হৃদির এই পাগলামি এখন থামানো যাবে না। যদি সে প্রশ্রয় দেয়, তবে হৃদি আরও পাগলামি শুরু করবে। আর হৃদির এই অবাধ্য প্রেম যদি লোক জানে প্রকাশ পেয়ে যায়, তবে সম্পর্কের যে জটিলতা তৈরি হবে, তাতে শুভ্র হৃদিকে হারানোর ভয় সবচেয়ে বেশি। শুভ্র আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনের শার্টের কলারটা এখনও কুঁচকে আছে, ঠিক যেখানটায় হৃদি তার অধিকার নিয়ে খামচে ধরেছিল। শুভ্র আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রহস্যময় হাসল। তার চোখ বলছে, আজ হৃদির চোখে যে আগুনের ফুলকি সে দেখেছে, সেই আগুনই একদিন তাদের দুজনকে এক করবে। কিন্তু তার আগে এই বিরহ আর নিষ্ঠুরতার খেলা তাকে খেলতেই হবে। হৃদি রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়ল। নিজের দুই হাত বিছানায় ভর দিয়ে মাথা নিচু করে সে অঝরে কাঁদতে লাগল। শুভ্র তার সাথে অবজ্ঞা করেছে, তাকে তাড়িয়ে দিয়েছে, এতে হৃদির খুব একটা খারাপ লাগছে না, কারণ শুভ্র ভাই তো এমনই। কিন্তু ওই ডায়েরিটা, ওটা তো স্রেফ একটা খাতা ছিল না, ওটা ছিল হৃদির গত কয়েক বছরের নির্গুম রাতের সঙ্গী, তার জীবনের অর্ধেকটা অংশ। ডায়েরিটা না হয় শুভ্রকে নিয়েই লেখা ছিল, কিন্তু অনুভূতিগুলো তো একান্তই হৃদিই ছিল। শুভ্রর রক্তমাংসের হাত দুটো কিভাবে পারল আরেকজনের পবিত্র অনুভূতিগুলো এভাবে পুড়িয়ে ছাই করে দিতে?
হৃদি হেঁচকি তুলে চোখের পানি মুছল। আগুনের সেই লেলিহান শিখা যেন এখনও তার চোখের মনি আচ্ছন্ন করে রেখেছে। সে শূন্য দৃষ্টিতে জানালার ওপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খুব খারাপ লাগছে জানেন শুভ্র ভাই, আপনি আজ ডায়েরি না আমাকেই পোড়ালেন, কিন্তু আমি জ্বলে পড়ে ছাই হয়ে গেলেও সেই ছাইয়ে আপনাকেও নিয়ে পড়বো আমি, আমার ভালোবাসার আগুনে আপনাকেও পোড়াবো আমি। অন্যদিকে নির্বাণের কথা শুনে নেহার রাগ মুহূর্তে ভয়ে রূপ নিল। তার মনে হল পায়ের তলার মাটি দুলছে, শরীরটা যেন মুহূর্তেই হিমশীতল হয়ে এলো। নির্বাণের রাগী চেহারা আর তীক্ষ্ণ কণ্ঠস্বরে নেহা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বোনের এমন অসহায় কান্না দেখে নির্বাণের কলিজায় যেন কেউ মোচড় দিয়ে ধরল। সে সোফা থেকে বিদ্যুৎ বেগে উঠে এসে নেহার 2 কাঁধ শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল, নেহা, পিওর ডল, কাঁদছিস কেন? বল আমায়, কি হয়েছে? শুভ্র তোর সাথে কি করেছে? কোনো খারাপ কিছু করেছে ও? তুই একবার বল, ওই কুত্তার বাচ্চাকে আমি জ্যান্ত মেরে ফেলব। আরহাম খান নির্বাণের বোনের দিকে চোখ তুলে তাকাবে আর সে জীবিত থাকতে পারবে এমন কোনো ছেলে এই দুনিয়ায় আজও জন্মায়নি। বল, ও কি করেছে? নেহা হাউ মাউ করে কেঁদে উঠল। তার কণ্ঠস্বর কাঁপছে আর নির্বাণের চোখের দিকে তাকানোর সাহসটুকুও সে হারিয়ে ফেলেছে। সে ভাঙা গলায় বলল, না ভাইয়া, শুভ্র কিচ্ছু করেনি, সব আমি করে ফেলেছি ভাইয়া। শুভ্র আমার গোপন ভিডিও বের করে ফেলেছে। নির্বাণের যেন কথাটার মানে বুঝতে কিছুটা সময় লাগল। সে ভ্রু কুঁচকে কপালে গভীর ভাঁজ ফেলে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কান যেন বিশ্বাস করতে পারছে না যা সে শুনল। সে অত্যন্ত গম্ভীর গলায় জিজ্ঞেস করল, গোপন ভিডিও মানে কি বলছিস এসব নেহা? ক্লিয়ারলি বল। নেহা মাথা নিচু করে কান্না ভেজা কণ্ঠে পুরো কাহিনীটা বলতে শুরু করল। ফ্ল্যাশব্যাক। ঈশানের ফোনের স্ক্রিনে ভিডিওটা দেখা মাত্রই নেহার সারা শরীর অবশ হয়ে এলো। সে 2 পা পিছিয়ে গেল। তার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এসেছে। সে কাঁপা কাঁপা গলায় ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, তুমি এই ভিডিও পেলে কোথায়? ঈশান তখন শুভ্রর দিকে তাকিয়ে একবার তাচ্ছিল্যের হাসি দিল। তারপর নেহার দিকে ফিরে বলল, ম্যাম, মানুষটা হিন্দু হতে পারি, কিন্তু আপনাদের এসব নষ্টামি ধরতে বসের বুদ্ধি আর ঈশানের কেরামতি যথেষ্ট। বলাই হয়নি ঈশান হিন্দু, আর এই হিন্দু ছেলেটা শুভ্রর মতো একজন নিষ্ঠাবান মুসলমানের সাথে কিভাবে এমন অটুট বন্ধুত্ব আর বিশ্বস্ততায় জড়িয়ে গেল তা সময়ের সাথে সাথে জানা যাবে। ঈশানের কথা শুনে নেহা মরিয়া হয়ে শুভ্রর দিকে তাকাল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, বিশ্বাস করো শুভ্র, আমি এটা ইচ্ছে করে করিনি। আসলে একটা পার্টি ছিল, ও আমার ফ্রেন্ড ফারহান। সেদিন আমরা দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আমাদের মধ্যে কি হয়ে গিয়েছিল আমরা নিজেরাও জানি না। শুভ্রর চোখে তখন কোনো মায়া ছিল না, ছিল কেবল চরম অবজ্ঞা। সে পকেটে হাত দিয়ে খুব নিষ্পৃহ গলায় বলল, আমার বিশ্বাসে তোমার কি যে আসে নেহা, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমার কি নিজের রুচি বলে কিছু নেই? এই সস্তা ক্যারেক্টার নিয়ে ভাবলে কি করে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? না মানে আমার কি ভাতের অভাব নাকি? না মানে আমার কি ভাতের অভাব নাকি বাড়ির অভাব যে তোমাকে বিয়ে করতে হবে? নেহা তখন তার শেষ অস্ত্রটা ছাড়ল। সে চোখ রুখে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলল, কিন্তু তুমি আমাকে বিয়ে না করলে তোমাদের পরিবার রাস্তায় নামবে, ভুলে যেও না। ইয়োর ফ্যামিলি উইল বি অন দ্য স্ট্রিটস। শুভ্রর ঠোকের কোণে সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে 1 পা এগিয়ে খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, আর আমরা রাস্তায় নামলে তোমাদের পরিবারের সবার সম্মান ধুলোয় মিশে যাবে নেহা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা না হয় রাস্তার কোনায় কোনায় মাথা গুজে থাকতে পারবো, কিন্তু তোমার ফ্যামিলির কপালে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না। দ্যাট উইল বি আ রিয়েল ডিজাস্টার। নেহা ভ্রু কুচকে আতঙ্কে অস্থির হয়ে বলল, মানে কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো। ঈশান তখন শয়তানি হাসি দিয়ে ফোনের স্ক্রিনটা নেহার চোখের সামনে আরও একটু উঁচু করে ধরল। তারপর বাঁকা স্বরে বলল, মানে খুব সহজ ম্যাম, আপনার আর আপনার ওই ফুলের মতো পবিত্র ফ্রেন্ড ফারহানের ল্যাংটা মানে তক্কু, আসলে এই সুন্দর ভিডিওটা যখন পুরো পাবলিক দেখবে তখন লোকে কি বিউটিফুল সব কমেন্ট আর লাইক করবে। ইস, বস কত ভালো চিন্তা করুন তো, নেহা ম্যামকে কোনো কষ্ট ছাড়াই ভাইরাল করে দিতে চাইছে। নেহার সারা শরীর মুহূর্তেই ছ্যাদ করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। এই ভিডিও যদি সত্যি সত্যি ইন্টারনেটে চলে যায় তবে তার জীবনটা ধুলোয় মিশে যাবে। নেহা বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখো শুভ্র, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। ইউ আর ব্ল্যাকমেইলিং মি। তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে পারো না, এটা ক্রাইম।
শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে ধারালো গলায় বলল, সো হোয়াট? তুমি করতে পারলে আমি কেন পারবো না? এটা কি কোনো স্ক্রিপ্টে লেখা আছে যে শুধু তোমরাই গেম খেলবে? তুমি কি জানো না নেহা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। কথা সত্যি কিনা জানি না, তবে পয়জন দিয়েই কিন্তু পয়জন কাটতে হয়। ইউ ডিজার্ভ দিস। নেহা এবার মাথা নিচু করে ফেলল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র যে এতটা শার্প আর চালবাজ হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শুভ্র এই ভিডিওটা পেল কোথায়? এই ভিডিওর কথা তো সে আর ফারহান ছাড়া আর কারও জানার কথা ছিল না। নেহারও অস্তিত্ব এখন সংকটের মুখে। সে কোনো রকমই নিজের গলা পরিষ্কার করে বলল, তুমি এখন আমার কাছ থেকে ঠিক কী চাও?